রাজনগর বিধানসভা এলাকার উন্নয়নের দাবিতে আজকের এই সমাবেশ সফল এই সমাবেশের প্রধান অন্যতম সদস্য শ্রদ্ধা কমিটির মানিক সরকার সমাবেশের প্রধান মানিক সরকার সমাধানের জন্য আজকের এই সমাবেশ সফল করুন। এই সমাবেশ থেকে আওয়াজ তুলুন। রাজ্য গণতন্ত্র আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম চলছে। আমাদের দাবি ন্যায্য দাবি, আমাদের দাবি ন্যায্য দাবি, আইনের সংগ্রাম, আইনের লড়াই একটা বার লাগা যায় না এই ওরকম একটা ছোট ইয়া করো সবাই যেতে বলে দাও আপনারা নিজেরা বসে চেয়ারগুলোতে সবাই বসে যান। চেয়ারগুলোতে জায়গা তাই চেয়ারের পেছনে আপনারা দাঁড়িয়ে আমাদের নেতৃত্বের বক্তব্য শুনবেন। বন্ধুরা, আপনার সকলেই অবগত রাজনগর ব্লক এলাকা জনগণের জন্য দাবিতে আজকের এই সমাবেশ এবং ডেপুটেশন। এই সমাবেশ আপনার সকলে বৃষ্টি ভিজে এবং বিভিন্ন অসুবিধাকে অতিক্রম করে এখানে পৌঁছেছেন। ফলে এই পরিস্থিতিতে আমরা আমাদের সভা শুরু করতে চাই। আজকে এই সভায় সভাপতিত্ব করবার জন্য আমি আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড বাসুদেব মজুমদারের নাম প্রস্তাব করছি। আমি এই সমাবেশের সভার পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি। সম্মানিত সরকার মন্ডলী, শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকবর্গ, আজকের এই সমাবেশের প্রধান বক্তা আমাদের পার্টির বরিষ্ঠ সদস্য রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা কমরেড মানিক সরকার, পার্টির মহকুমা সম্পাদক, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যবর্গ, সম্মানিত বন্ধুগণ, আমরা আমাদের সবার কাজ শুরু করেছি। এই সভা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে, সমস্ত ভয়ভীতিকে উপেক্ষা করে যারা সমবেত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, সংগ্রামী অভিনন্দন জ্ঞাপন করছি। খুব বেশি সময় নিয়ে আমরা সভা চালাবো না। প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, তারপরেও সুশৃঙ্খলভাবে এই সভাকে সফল করার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। দেখে আমি আজকের এই সভার প্রথম বক্তব্য রাখার জন্য আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সুজন দাসকে অনুরোধ করছি। আজকে রাজনগর ব্লক ভিত্তিক এই এলাকার জরুরি সমস্যা নিয়ে যে আন্দোলন কর্মসূচি, তা উপলক্ষে এই জমায়েতের সভাপতি কমরেড বাসুদেব মজুমদার, উপস্থিত আমাদের পার্টির পলিট ব্যুরো মেম্বার
রাজ্যের বিরোধী দলনেতা কমরেড মানিক সরকার, আমাদের পার্টির মহকুমা কমিটির সম্পাদক কমরেড তাপস দত্ত, কমরেড দীপঙ্কর সেন, রাজ্য কমিটির সদস্য, অন্যান্য নেতৃবর্গ, সমবেত এই এলাকার শ্রদ্ধেয় অভিভাবক বৃন্দ, মা ও বোনেরা এবং বন্ধুগণ, আমি প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে আজকে প্রায় 4.5 বছর পর প্রায় গোটা বিধানসভা এলাকা থেকে প্রতিনিধিত্বমূলক হলেও এই জমায়েতে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনারা জানেন, আমরা জানি কি আক্রমণের মধ্যে দাঁড়িয়ে আজকের এই মিটিং আসতে হয়। 4-5 দিন আগে থেকে শুরু করেছে হুমকি, আক্রমণ, গাড়িগুলো বন্ধ করে দেওয়া, বাজার বন্ধ করে দেওয়া। আজকে আসার পথে চুত্তাকলা, সিদ্ধিনগর, বিহারনগর, কৃষ্ণপুর, নাসিরনগর, নানা জায়গায়, এদিকে দুর্গাপুর, নানা জায়গায় আক্রমণ করেছে। আক্রান্ত আমাদের কমরেডরা রক্তাক্ত হয়েছে। একজন কমরেড বিহারনগর হসপিটাল, কমরেড সুনীল ত্রিপুরা, অমৃতলাল দাস বিহারনগর এসসি সেক্রেটারি, ওনার স্ত্রী জঘন্যভাবে আক্রান্ত হয়েছে। তারপর ওনারা এসেছে, তাদেরকে যে গাড়িতে আক্রমণ করেছে একজন নিরীহ মহিলা, পরে শুনেছি ওনার স্বামীরা কি বিজেপি করে সাংঘাতিক ভাবে আহত হয়েছে, রাজনগর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসার জন্য। বিহারনগরে আমাদের লোকদের এখনো ঘেরাও করে রেখেছে। আমি এখান থেকে আমাদের পুলিশের অফিসারদের অনুরোধ করবো তাদেরকে উদ্ধার করার জন্য। এখনো তাদের উপর সে আক্রমণ চলছে এবং নানাভাবে চেষ্টা করছে ফেরার পথে বিভিন্ন জায়গাতে আক্রমণ করার জন্য। এরকম পরিস্থিতির মধ্যে আপনারা এত লোক আসতে পারবেন আমাদের ধারণার মধ্যে ছিল না। সেজন্য আপনাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাই। আমি এই সভাতে বেশি আলোচনা করব না, আপনারা প্রায় সবাই জানেন, নাও জানতে পারেন। একটা ভালো সময় আমি অসুস্থ ছিলাম, এখনো চিকিৎসকদের পরামর্শ হলো আমাকে কম কথা বলতে হবে আরো কিছুদিন। সেজন্য আজকে সবাই আমি আমার বক্তব্য খুব বেশি করতে চাই না, শুধু 1-2টা কথাই বলবো। এই রাজনগর, এই পশ্চিম পাড়া বামফ্রন্ট আসার আগে চূড়ান্ত অবহেলিত এলাকা ছিল। কর্মচারীদেরকে শাস্তি দিতে হলে এই এলাকায় পাঠাবে। রাস্তা নাই, ঘাট নাই, জল নাই, বিদ্যুৎ নাই, চিকিৎসা নাই, স্কুল নাই, কিছুই নাই, অন্ধকারে পাঠিয়ে দেয়। বামফ্রন্ট আসার পর আজকে রাজনগরকে কে চিনে না? রাস্তাঘাট, যোগাযোগ, জল, বিদ্যুৎ, চিকিৎসার সুযোগ, স্কুল, জলসেচ, নানাভাবে এইখানকার যারা ভেল, মোল্লা, তফসিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু, গরিব অংশের মানুষ, তাদেরকে রক্ষা করার জন্য নানাভাবে বামফ্রন্ট সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
রাজনগরকে কে ছিল না, পর্যটনের একটা অন্যতম ক্ষেত্রে পরিণত হয়েছে নানা দিক থেকে। আর এই 5 বছরে আবার পিছিয়ে গেল। যশপুরা এলাকা হাসপাতালের কাজ শুরু হয়েছে, বন্ধ করে দিয়েছে। একটা নতুন কাজ কোথাও নেই। যা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, আইপিএফটি, বিজেপি দল, তাদের ভীষণ ডকুমেন্ট কোথাও একটি কার্যকরী করে একটাও না। গতকালকেই বিধানসভায় জিজ্ঞেস করে দাবি করেছি আমরা, যারা চাকরি প্রার্থী তাদেরকে চাকরি দাও, সোজা বলে দিয়েছি চাকরি দেবো। আমাদের গোটা রাজ্যে আমাদের এলাকা যুবক যুবতী তারা চরম হতাশার মধ্যে আছে, তাদেরকে নানাভাবে ব্যবহার করছে, আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা তাদের কাছে এখান থেকে আহ্বান রাখবো, কেন আজকে গরিব মানুষের এই লড়াই আন্দোলনের উপর আক্রমণ করছে? তার সাথে যারা লুটে পুটে খাচ্ছে অল্প কয়েকজন মন্ত্রী, নেতা, আমরা নেতারা তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাই আক্রমণকারী তাদের পরিবার, তাদের অভিভাবকদের কাছে আহ্বান করছি এই পথ থেকে ফিরে আসে। এই রাজ্যের উন্নতি, অগ্রগতি, শান্তি, সম্প্রীতি এই বিজেপি সরকারকে রেখে হবে না। তাই আগামী দিন এই সরকারকে পরাজিত করার জন্য সর্বতভাবে উদ্যোগ গ্রহণ করতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এই লড়াই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আপনারা প্রস্তুত হন। আজকে যে সাহসিকতা দেখিয়েছেন, আগামী দিন সমস্ত ক্ষেত্রে সমস্ত বুথে বুথে সেই প্রস্তুতি আপনারা নিয়ে যাবেন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের পার্টির মহকুমা সম্পাদক কংগ্রেস তাপন দত্ত। সম্মানিত সভাপতি আমাদের মাঝে রয়েছেন, আপনারা যার কথা শুনবার জন্য অধীর রাজ্যে অপেক্ষা করছেন, আমাদের রাজ্যের বিরোধী দল নেতা, সর্বভারতীয় কমিউনিস্ট আন্দোলনের নেতা কমরেড মানিক সরকার উপস্থিত রয়েছেন। এই রাজনগর এলাকার বিধায়ক, আমাদের পার্টি রাজ্য সম্পাদক কংগ্রেস সদস্য কমরেড সুদন দাস, আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সেন সহ নেতৃত্ব। বিশেষত এই রাজনগর এলাকার জনগণের জরুরি দাবি নিয়ে আপনারা যারা কথা বলতে চান, মানুষের কাছে তুলে ধরতে চান, আপনাদেরকে এই কথা শুনতে প্রতি মুহূর্তে প্রতি পদে বাধা সৃষ্টি করা হয়, আক্রমণ করা হয়, আপনাদেরকে সভা করতে দেওয়া হয় না। এই মানুষ আপনারা যারা এই সমস্ত ভ্রুকুটি উপেক্ষা করে আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি আমাদের পার্টির বেলোনিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে লাল সালাম, অভিনন্দন জানাচ্ছি। বন্ধু আমাদের অপরাধ কি? আমরা এই সভা কেন রেখেছি? আমরা বলেছিলাম রাজনগর মানুষের কিছু কথা আছে। বলুন তো, আমরা দিনের পর দিন একটা হাসপাতাল সেন্সার হয়েছে যশপুরে, সে হাসপাতালের 5 বছরে একটি ইউনিট করেনি, একথা বলা কি অন্যায়? আমাদের মাইলের পর মাইল এই রাজনগর এলাকার গ্রামীণ রাস্তা একটাও ভালো নেই, মানুষ চলাচল করতে পারছে না, গাড়ি ঘোড়া চলাচল করতে পারছে না, একথা বলা কি অন্যায়? আমরা সেই রাজনগর ব্লক সৌভাগ্যবান ব্লক বলবো আমি, কারণ আমাদের শিক্ষামন্ত্রী বলছেন দেশ রাজ্যে শিক্ষা বিপ্লব হচ্ছে। এই রাজনগর ব্লকের 31টি প্রাথমিক স্কুল, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত 5টা ক্লাস, একটি স্কুল নেই। আমরা বিডিও সাহেবের কাছে কালকে গিয়েছিলাম, আমরা জানিয়েছিলাম
1 থেকে 5টি স্কুলের ক্লাসের জন্য 5 জন দরকার। সর্বোচ্চ 3 জন আছে, 5 জন রয়েছে। একটি স্কুলের নাম বলতে বলেছিলাম, বিডিও সাহেব বলছেন বলতে পারবো না, কারণ আপনারা যা বলছেন এটাই সত্য। এটা অপরাধ। আমার স্কুলের ছেলে যাবে, সে পড়তে পারবে না, তার মাস্টার থাকবে না, একথা বলা যাবে না। আজকে এই কথাগুলো বলতে চাই বলেই আমাদের উপর আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আপনারা বুঝতে পারছেন কেন? কারণ তারা জবাব দিতে পারবে না, জবাব নেই তাদের কাছে। এরকম একটি পরিস্থিতির মধ্যে আপনাদের আটকানো, মিছিল করা, কথা বলতে বাধা দেওয়া, লড়াই করতে না দেওয়া, এটাই তোদের কাজ। এবং আমি আপনাদের এই জায়গায় যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, যে আজকে আমাদের 67টি স্কুল আছে, একটি স্কুল নেই যে স্কুলে পর্যাপ্ত শিক্ষক আছে। মাস্টার মশাই দাবি করতে পারেন, এখানকার অধিকারিকরা দাবি করতে পারেন, আমাদের শিক্ষামন্ত্রী দাবি করতে পারেন। আমরা বলতে পারবো না? এই অধিকার আমাদের থাকবে না? আমরা তো স্বাধীন দেশে বাস করি, গণতন্ত্র, আমরা গর্ব করে বলি ভারতবর্ষ বৃহত্তর গণতন্ত্রের দেশ। সেখানে দাঁড়িয়ে আপনারা শুনেছেন সকাল থেকে আমাদের মানুষকে আনবার জন্য যুদ্ধ করতে হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষের কথা মানুষ বলবে, মানুষ কথা বলবার জন্য কেউ আটকাতে পারে না। কোন রকম কোন ষড়যন্ত্র, ভয়, ভীতি, লাঠি উপেক্ষা করে মানুষ তার কথা বলবে। এটাই পৃথিবীর ইতিহাস। এই ইতিহাসকে কোথাও কোনোদিন কেউ জমাতে পারেনি। রাজনগরেও পারবে না, বিরোধীরাও পারবে না, রাজ্যেও পারবে না, আমাদের দেশও পারবে না। এটাই হচ্ছে আগামী ভবিষ্যৎ। আমরা তাই মনে করি। তাই বন্ধু, আমি কথা বাড়াবো না, মানিকরা আছে বিস্তৃতভাবে আপনাদের কাছে বলবো। গত 4.5 বছরের রাজ্যের অভিজ্ঞতা শুনবেন আপনার তোমার কাছ থেকে। আমি শুধু আমাদের কথা যারা শুনছেন, বিজেপির বন্ধুরা, যুব বন্ধুরা, সাধারণ মানুষ যারা আগে বিজেপির হয়ে কাজ করবেন বলে ভাবছেন, তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলতে চাই, বন্ধু, 4.5 বছরে আপনার ঝুলিতে কি এসেছে, কতটা আপনার প্রাপ্তি, কি কথা ছিল, কি আপনি পেয়েছেন, সে হিসেব করবেন না। সরকারটার বয়স তো আর বেশি দিন নেই, ঘুরিয়ে বাড়িয়ে সর্বোচ্চ 100 থেকে 120 দিন এই সরকার পারবে আপনার চাকরি নিশ্চিত করতে। যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সিপিআইএম এর বাড়িঘর ভাঙচুর করা হয়েছিল, মিছিল আক্রমণ করা হয়েছিল, 4 বছর ধরে আপনাকে স্বপ্ন দেখানো হয়েছিল এই কাজটা করতে পারলে আপনার চাকরি হবে, হয়নি, হবে না। সেই বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলবো, ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না। গত নির্বাচনের মুখে বিভ্রান্ত হয়ে আমরা সর্বনাশ করে দিয়েছি রাজ্যের। আপনার সর্বনাশ হয়েছে, আপনার ভবিষ্যতের সর্বনাশ হয়েছে। এরকম জায়গায় দাঁড়িয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এবং গোটা রাজ্য জুড়ে বিজেপি ভাঙছে, এই বিজেপিতে কেউ জোড়া দিতে পারবে না। কারণ আমরা দেখছি যত মানুষ এখানে যে বিজেপির থেকে পদত্যাগ করছে, আমাদের সঙ্গে যুক্ত থেকে অন্য রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছে, তার চেয়ে বেশি মানুষ বিজেপি করবেন না সিদ্ধান্ত নিয়েছেন। নেতাদের ঘুম ছুটে গেছে, যেই ছেলেটাকে নিয়ে সকালে বিজেপির মিটিং, দুপুর বেলায় পাহারা দিতে হচ্ছে, সেই ছেলেটা ওই সিপিআইএম এর ঘরে চলে যাচ্ছে না তো, অন্য কোন রাজনৈতিক দলের ঘরে চলে যাচ্ছে না তো। আজকে ঘুম কেড়ে গেছে তাদের, ওরা জানেন। এবং যারা এই বিভ্রান্ত হয়ে এই গুন্ডামির সঙ্গে বা বিভিন্ন সমাজ বিরোধী কার্যকলাপের সঙ্গে লিপ্ত হচ্ছেন, বিনয়ের সঙ্গে তাদের কাছে অনুরোধ করবো, আর বিভ্রান্ত হবেন না। এই নেতারা আপনাকে রক্ষা করবে না, আপনাকে বড় জোর দিতে পারে একটি সমাজ বিরোধীর তকমা, একটা সমাজ বিরোধীর সার্টিফিকেট, এর বেশি বিজেপির কাছ থেকে আপনি কিছু পাবেন না। ওই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ, আসুন বন্ধু, আমাদের মাথা ফাটিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, আপনাকে আমরা দোষী করব না। যেই নীতি, যেই দল, যে নেতারা আপনাকে জন্য প্ররোচিত করেছে, তারাই তাই আমরা বলবো, সেই ভুল দিয়ে যদি আসতে চান আসতে পারেন। সুতরাং আগামী দিন বিজেপি ভাঙবে এবং বামপন্থীরা দাঁড়াবে এবং এ রাজ্যে বামপন্থীরাই ভবিষ্যৎ, এটাই হচ্ছে নিশ্চিত। এই কথা বলে আমি আমার কথা বলা শেষ করছি। এবং একই সঙ্গে আপনাদের যে কথা জানাতে চাই, এই মিটিংয়েও বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখ হয়ে কাজ করতেন জগদীশ বিশ্বাস, সুমিত্রা মুন্ডা, পঞ্চায়েতের সদস্য হয়ে বিজেপির কাজ করেছিলেন মন্টু মুন্ডা। তারা আপনাদের সঙ্গে আমাদের নেতৃত্বের কাছে ফুল নেবেন এবং তার মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কাজ করবার অঙ্গীকার ঘোষণা করবেন। আমি আমাদের পার্টির জেলা সম্পাদক বাসুদেব মজুমদার এবং ভূপন্ত বলছি তাদেরকে এখানে অভিনন্দিত করবার জন্য।
বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের পার্টি ভারতীয় কমিউনিস্ট পার্টি বাংলাদেশ পলিট ব্যুরোর সদস্য রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা কমরেড মানিক সরকার। কংগ্রেস সভাপতি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন এই এলাকার বিধায়ক এবং পার্টির ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য সুধন দাস আপনাদের সামনে সংক্ষেপে বলেছেন। তাপস দত্ত এলোনিয়া পার্টির বিভাগীয় কমিটির সম্পাদক এবং একাধিক রাজ্য কমিটির সদস্য, বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য, বিভাগীয় কমিটির সদস্য, আপনারা যারা উপস্থিত হয়েছেন, বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধাভাজন অভিভাবক স্থানীয় যারা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, ভাইরা আছেন, বন্ধুরা আছেন এবং আসতে চাইলেও নানা কারণে হয়তো যেখানে এই সভাটির আয়োজন করা হয়েছে আসতে পারছেন না, কিন্তু দূর থেকে হয়তো শুনবার চেষ্টা করছেন। আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। খুব দীর্ঘ সময় নিয়ে কথা বলবো না, কারণ আপনারা সকালবেলা বাড়ি থেকে বেরোবেন, বৃষ্টিতে ভিজেছে, জলে কাপড় জামা ছপ ছপ করছে, ফিরে যাবে। আসার সময় নানা প্রতিকূলতা উপেক্ষা করে মোকাবেলা করে আসতে হয়েছে। শুনছিলেন কংগ্রেস সুন্দর বলছিলেন, যাওয়ার সময় হয়তো কোনো কোনো জায়গায় সমস্যার সৃষ্টি করলেও করতে পারে, মোকাবেলা করেই আপনাদের স্বাভাবিক কারণে দীর্ঘ সময় নিয়ে কথা বলে আপনাদেরকে বিরক্ত করতে চাই। সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে আমি বলবো, বিশ্লেষণ আমি করবার চেষ্টা করবো না, সময় বাঁচানোর চেষ্টা। যদি কাজ চান, মজুরি চান, খেয়ে পড়ে বাঁচতে চান, অর্ধাহার বন্ধ হোক চান, অনাহার বন্ধ হোক চান, অনাহার মৃত্যু বন্ধ হোক চান, তাহলে এখন যে সরকারটা আছে তাকে রেখে দিও, আপনাদের এই চাওয়াটা পাওয়াতে পরিণত হবে। এটাকে পাল্টা যাবে, বিকল্প নাই। এরকম ছিল না ত্রিপুরা, কংগ্রেস আমল ছিল। কংগ্রেস যুব সমিতির আধা কৃষি শৈল সন্ত্রাস সেই সময় ছিল। আমি যে সমস্যাগুলোর কথা বললাম, বামফ্রন্ট সরকার আসার পর গত 25-30 বছর
এই কথাগুলো যখন আমরা বলতাম, আমাদের নবীন প্রজন্মের ছেলে মেয়ে একজন আরেকজনের মুখের দিকে তাকায়, ঠিক কিনা? কারণ এগুলো ইতিহাস রয়েছে। কিন্তু এখন বিজেপি আইপিএফের জোট সরকার আসার পর সেই পুরনো যে চেহারাটা সেটা ফিরে এসেছে। কথা অনেক ছিল, এগুলো বললে তো ঘন্টার পর ঘন্টা বলতে হবে। আমি প্রথমেই শুরু করেছি সময় লিখে নেব না, খোলামেলা বেরোতে এই অবস্থা থেকে নিস্তার পেতে হবে। আপনি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, উপজাতি না অনুপজাতি, কোন দল করেন, কোন ঝান্ডা নিয়ে মিছিল করেন বা দল করেন না, কিন্তু মানুষ তো বাঁচতে যদি চায় এই সরকার রাজ্য করে বাঁচতে পারে। এরা কথা বলার মুশিয়ে দেয়। বিজ্ঞাপন কি করে দিলে পর চেহারা আসলে খারাপ হলে পড়লো, ছবিতে ভালো চেহারা ছাপা যায়, এগুলি তারা আমাদের চেয়ে অনেক বেশি ভালো। এগুলি তো করছে দিল্লি সরকার, প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখছে, এখানে যারা নতুন নতুন দায়িত্ব নিচ্ছে তারা ওইগুলো অনুকরণ করে করবার চেষ্টা করছে। এতে কোনো পেট হবে না, ক্ষুধার জ্বালা নিবৃত্ত হবে না। যে শিশুটা কাটছে দুধের জন্য, মায়ের বুকে দুধ কোথায়? তার তো খাবার নাই। খাবার যদি না থাকে রক্ত দুধ থেকে হবে, রক্ত যদি না থাকে মায়ের বুকে দুধ থেকে হবে। ধরে চিৎকার করুন, এই শিশুর তো ক্ষুধা চিৎকার করবে। এই পরিস্থিতিতে অবস্থার পরিবর্তন যদি করা না যায়, এই সরকারকে যদি ক্ষমতা থেকে সরাতে না পারে, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার কোনো সমাধান হবে। পরিষ্কার বলছি, এর মধ্যে কোনো সঞ্চালনী নেই, ধোয়াশার কিছু নেই। সত্য কথা খোলামেলা ভাবে বলছি, আপনাদের এটা বুঝতে পারেন। রেলের কাজ দাবি করছেন, আমরাও করছি। 200 দিন 600 টাকা মজুরি, যাদের কার্ড আছে প্রত্যেককে কাজ দিতে হবে, কাউকে বাদ দেওয়া যাবে। এবং কাজ করার পর 7 থেকে 10 দিনের মধ্যে মজুরি দিতে হবে। যারা কাজ করবে না তাদের নাম তালিকাভুক্ত করা যাবে। এটা আপনাদের ভুলটা কি? এ তো হচ্ছে না, লুট হচ্ছে, দুর্নীতি হচ্ছে। মন্ডলের সমর্থক অর্থাৎ বিজেপির সমর্থক অথবা যুগের সমর্থক বানিয়েছে, তাদেরকে বলছে কাজ করতে হবে না, কিন্তু আমাদের সঙ্গে হাঁটতে হবে, ঝান্ডা তুলতে হবে, সিপিআইএম বামফ্রন্টকে গালাগালি করতে হবে, পালে মাথা ঢাকাতে হবে, তাদের হবে মজুরি পেয়ে যাবে। আমি আসছিলাম, তাদের দেখলাম আপনাদের এই রাজনগরের বাজার তার থেকে 1 কিলোমিটার পেছনে হবে, একটা নাম আমি বলতে পারবো না। রাস্তার দুদিকে 35 থেকে 40 জন হবে, তাতে আমাদের মায়েদের মধ্যে সংখ্যায় বেশি বেশি দেখতে হবে। তারা কালো পতাকা নিয়ে বলছে জবাব চাই, জবাব চাই। কিসের জবাব চাই আমি ঠিক বুঝতে পারি, কিন্তু লক্ষ্যটা মানি সরকার এবং এই সমাজ এবং এটা পরিষ্কার। এতদিন এই এলাকার মধ্যে কিন্তু দেখার কোনো কাজ নেই। আজকে এই মিটিংয়ে যাতে আপনারা আসতে না পারেন তার জন্য আটকাবার জন্য এই জায়গার কাজের প্রলোভন দিয়ে তাদের ভেঙে এই জিনিস করাবার চেষ্টা করছে। সব জায়গায় যেখানে আমরা যাচ্ছি সেখানে শেষ পর্যন্ত তারা মজুরি পান কিনা তার দুর্নীতি চলছে। রেগার কাজে মেশিন ব্যবহার করা যায় না, এই কাজটাই সৃষ্টি হয়েছে বামপন্থীদের চাপে। অনাবার দেওয়ার জন্য মানুষ গ্রামের মধ্যে মারা যায়। তাহলে এটা যদি বন্ধ করতে চায়,
কাজ যদি পেতে চান, যদি সময় মতো পেতে চান, বিনা কাজ করে নাম লিখিয়ে আপনি পরিশ্রম করে যা সম্পদ তৈরি করলেন, আপনারা 20 জন আর এরা 15 জন নাম তালিকাভুক্ত করলো। আপনাদের 20 জনের কাজের বিনিময়ে যে সম্পদ তৈরি হলো, এটা তাদেরকে যুক্ত করে 35 জনের মাথায় ভাগ করালে আপনার মজুরি 100 টাকা নিতে চলবে। এটা চলতে দেওয়া যায়, এটা শুধু বললে হবে না। এরা তো প্রথম থেকে এটা করছে, সে দিন পর্যন্ত এটা করবে। ওই যে হিসেব দিচ্ছে, আমাদের অনেকে একটু হিসেব করে কত সপ্তাহ কত দিন, তার মধ্যে রবিবার কত, শনিবার কত, কালী পূজা, দুর্গা পূজা, যাই হোক, এরা শেষ দিন পর্যন্ত এটা করবে। এরা থাকবে, আপনি ন্যায্য মজুরি পাবেন, কাজ পাবেন, অনাহারের হাত থেকে আপনি রেহাই পাবেন, তো হবে না। এই কারণেই বলছি, বিকল্প কিছু নাই। আর তো সময় নেওয়ার সুযোগ নাই, এখনই তো সিদ্ধান্ত নিতে হবে। ভোটের আগের দিন সিদ্ধান্ত নেবেন। সচেতন মানুষ যারা খোঁজখবর রাখেন, অভিজ্ঞতা আছে, চোখান খোলা, সংসার দেখছেন, সবটা আমাদের কাছ থেকে শুনে সিদ্ধান্ত নেবেন কেন? আপনার জীবনের যে নিজের অভিজ্ঞতা, তার সারি সিদ্ধান্ত নেবেন। এটা ভোটের আগের দিন নিলে তো হবে না। দুদুল্যমান যারা ভালো বুঝে না, মন্দ বুঝে না, কোথায় যাবে কোথায় যাবে না, শুধু নিজের কথা ভাবেন, সবার থেকে নিজেকে আলাদা করে, সবার থেকে নিজেকে আলাদা করে নিজেকে বাঁচতে পারবেন না, এটা অনেক সময় বুঝেন না। এরা এমনকি আপনার এই যে ইভিএম মেশিন, ওখানে টিপ দিতে গিয়েও কিন্তু বিভ্রান্ত হয়ে যায়। যাকে দিতে চাইছিলেন উল্টো জায়গায় টিপ দিয়ে আসলেন, এসে বলছেন আমি তো ভুল করে ফেলেছি। এরকম অনেকেই করছেন, আর কত করবেন? এই কারণে বলছি, সিদ্ধান্ত এখনই নিতে হবে, বিকল্প নাই। গুজরাটে গ্রামের রাস্তা ভেঙে চলছে, বিদ্যুৎ সরবরাহ অনিয়মিত, বিদ্যুৎ ছাড়া পানীয় জলের কল চলে না, বিদ্যুৎ ছাড়া সেচের মেশিন চলে না। শুকনো মৌসুমে জমিতে ফসল ফলাবার জন্য কৃষকের সমস্যা আমরা দূর করবার ক্ষেত্রে কার্যকরী সাফল্য অর্জন করেছে। এখন সমস্ত মুক্ত হয়ে পড়েছে। আপনাদের কাছে এগুলো ব্যাখ্যা করে বলতে হবে, একটু মার কাছে মাসির গল্প করা আমি উল্লেখ করছি। এটা পূর্ত দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, কোনো কাজ আছে? নতুন রাস্তা পুরের কথা, পূর্ণ রাস্তায় কি করছে? নতুন ৫-১০ কিলোমিটার জায়গায় বিদ্যুতের লাইন গেছে, পরিস্থিত পানীয় জল আপনার বাড়িতে গেছে, যা আমরা করে দিয়ে গিয়েছিলাম। এর বাইরে তারা কি করছে? মাটির তলায় জলে নিক্ষেপ করছে না, নিজেদের লোকের টাকা দেওয়ার জন্য মেশিন বসিয়ে দিচ্ছে, দেখা যাচ্ছে জল নাই। আর জলের লাইন, যে লাইনে 200 মিটারের বেশি জল যাবে না, সেখানে 500-700 মিটার পর্যন্ত লাইন টেনে নিয়ে গেছেন। 200 মিটারের পর তার কোনো জায়গায় জলই যাচ্ছে না। তাহলে কি হলো? লাইন দিলেন, কোথায় জল? এই তো হবে, কোথায় না রবাঞ্চন। তাহলে এই যে বিষয়গুলি বলছি, আমরা এই পূর্ত দপ্তরের কাজ, গ্রামোন্নয়ন দপ্তরের কাজ, কৃষি দপ্তরের কাজ, উপজাতি কল্যাণ দপ্তরের কাজ, উপজাতি অধ্যুষিত এলাকার কাজ, এই দপ্তরগুলো বামফ্রন্ট সরকারের সময় সারা বছর কাজ করত। সুদূর এলাকার কাজ আর সুদূর কমের কাজ দিয়ে কিন্তু আমরা দারিদ্র্যমুক্ত ত্রিপুরা তৈরি করি। এই কাজ রেগা এবং কোয়েপের কাজের চাইতে অনেক বেশি কাজ হতো। এখন তো রেগারের কাজ নাই, কোয়েপের কাজ নাই, যা হয় দুর্নীতি হচ্ছে। আর এই যে দপ্তরগুলি বললাম, তাদের কোনো কাজ নাই। অথচ বাজেটে কত শত কোটি টাকা আমরা রেখে আসতাম, জিজ্ঞেস যখন কোটি টাকা কোথায়, কোনো জবাব নেই। আর এই কাজগুলি যদি দপ্তরগুলি করত, রেগার কোয়েপের বাইরেও কি কাজ করেন, যেটা ত্রিপুরা গ্রামের অর্থনীতির চেহারাটা আমরা পাল্টে দিয়েছিলাম। এখন কোথায়? এই জায়গায় এরা থাকবে। আবার
আগের মতো নিয়ম কানুন পদ্ধতি মেনে সমস্ত উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত দপ্তরগুলো ঠিকঠাক ভাবে কাজ করবে, রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ সেচ ঠিকঠাক মতো চলবে, আপনারা কাজ পাবেন, ঠিক করবেন। আজকে কাজে যাবেন কি যাবেন না, রেলের কাজে যাবেন না, পূর্ত দপ্তরের কাজে যাবেন, পূর্ত দপ্তরের কাজে যাবেন না, গ্রামোন্নয়ন দপ্তরের কাজে যাবেন, 3-4 রকমের কাজ। আপনার স্বাধীনতা আছে, কোনটায় গেলে সুবিধা হবে, বাড়ির কাছেরটা যাবো না এক লাইন দূরেরটা যাবো, হিসাব করছেন কোনটাতে মজুরি বেশি কোনটাতে মজুরি কম। এখন তো কোনটাই করার কোনো সুযোগ নেই। মানে এই যে পরিস্থিতি, পরিবর্তন ছাড়া, এই সরকার হটানো ছাড়া এর কোনো আপনার পরিবর্তন হবে, আপনার বাঁচার রাস্তা আরো খারাপ হয়ে যাবে। তার জন্য বলছি দেরি করার সুযোগ নেই, সিদ্ধান্ত একটা নিতে হবে। বেকার ছেলেদের শুনছেন গতকালকে আমরা একটা বেসরকারি প্রস্তাব দিয়েছি, মানে কতটা যুবদের বিরুদ্ধে, অথচ গত বিধানসভা নির্বাচনে এদেরকে তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত করে মিস করলে কি চাকরি হবে। ভদ্রলোক এখন ত্রিপুরা আসে না, মুখ দেখাতে পারে না, মাঝে মধ্যে একবার না দুবার এসেছিল ত্রিপুরা সুন্দরী মন্দির পূজা করতে গেছে গায়ের থেকে প্রার্থনা করার জন্য মুখ ঢেকে। এই ভদ্রলোক ভোটের আগে বক্তৃতা করতে গিয়ে হাতে একটা ছোট টোকায় একটা ফোন নাম্বার দিয়ে বলতেন, এই নাম্বারটা টুকে রাখুন, এই নাম্বারে মিস কল করবেন, সরকার আসলে পর যারা আগে মিস কল করবেন হিসেব মিলে তাদেরকে আমরা আগে চাকরি দেব। আমাদের যুব বন্ধুরা বিভ্রান্ত হয়েছে, দেড়কের মিছিলে হেঁটেছে, তারাও বিভ্রান্ত হয়েছে, তাদের মা বাবারা আরো বেশি বিভ্রান্ত হয়েছে। আমি বলছি কি, ফোন করলে মানে চাকরি পাওয়া যাবে, ঘরে ঘরে চাকরি দেবে। আমরা ঘর তো আমাদের 10 লক্ষ, 3 লক্ষ ঠিক আছে চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ঠিকাদারি করেন, তাদের না হয় চাকরি নাই বাইরে, বাকি 7 লক্ষ যদি ঘরে ঘরে চাকরি দেন, 7 লক্ষের চাকরি বেতন থেকে দেবেন, ওটা আমরা বুঝবো। বসাবেন কোথায় সেটা আমরা দেখবো, চেয়ার টেবিল কোথায় পাবেন সেটা আমরা বুঝবো। সবই যদি বুঝেন, এদেরকে কি কাজ করাবেন সেটা আমরা বুঝে নেব। আমাদের বন্ধুরা বিভ্রান্ত হয়েছে, আমরা বুঝাবার চেষ্টা করেছি। আরে এই যে কথাগুলো বলছে তা যদি হতোই, 2014 লোকসভা নির্বাচনে এই প্রধানমন্ত্রী বছরে 2 কোটি করে নতুন পদ তৈরি করবেন, এখন সে একটি কথা বলে কল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারি সুবিধাতে তুলে দিচ্ছে, সরকারি পদ শূন্য করে আছে, বাতিল হয়ে যাচ্ছে, নিয়োগ নাই, কোনো কথা বলে না। এরা এখানে এসে বক্তৃতা করছে ভিশন ডকুমেন্টের নামে, ঘরে ঘরে চাকরি দিব। আপনি বিশ্বাস করছেন? আমাদের পাশে তো আসাম, অনেক বড় রাজ্য, 2.5 কোটি 3 কোটি মানুষ, ওখানে বেকারদের ভেবে চাকরি পায়। আমি তো যাই যাচ্ছি, আপনারা তাদের এই কথা কিন্তু বিশ্বাস করবেন, ঠকবেন তো। আমাদের কথা তো শোনেন, শূন্য পাও হিসাব বের করলে 50,000, এখন 16 থেকে 17,000 হিসাব মিলাতে পারছে না। এটাই তো হবে, মিথ্যা কথা বললে তো তার কোনো আকাশ তোলা ঠিক থাকে না। প্রথম বছর 50,000 শূন্যপদ পূরণ করে দেব, আর কোনো শূন্যপদ তৈরি হতে দেব না, যে বছর যা হবে সেই বছরই সবার কাজ। এখন আমাদের কি শূন্যপদের বিশেষ দিতে পারছে, এটা সরকার আসার পর নতুন করে শূন্যপদ তৈরি হচ্ছে। স্কুলগুলোর দিকে তাকালেই তো বোঝা যায়, বলছে আমি তো ইন্টারভিউ দিতে পারলাম না, মুখটা দিতে পারে না। বাড়ির সামনে গেল পর এই যারা ইন্টারভিউ দিল, যাদের রেজাল্ট বেরোলে এখন মামলা করে আটকে রাখার চেষ্টা করছে, তারা যখন জানতে চেয়েছে আমাদের কি অপরাধ, পুলিশ দিয়ে ফেলেছে, ঢুকতে দিচ্ছে। বুঝতে পারছেন আমাদের বন্ধুরা? আমাদের সঙ্গে একটু কথাবার্তা বলছে, বলছে আপনারা কি বিধানসভায় বলুন না, বলেছি তো আমরা তাদের শুনুন না, বলেছেন ভালো সাহেব খুব ভালো করে বলেছেন এই বিষয়টা, তাদেরকে বলছি এখনো মুখে ঢুকছেন। দেওয়ারই যদি হতো, 52 মাস অপেক্ষা করছে, ইন্টারভিউ নিয়েছে 4 বছর আগে, দিতেই যদি পারত, আগ্রহ যদি থাকতো, তাহলে এগুলি করে সুনাম অর্জন করতে পারতেন। কেন ভোটের 8-10 মাস আগে মুখ্যমন্ত্রীকে পাল্টাতে হলো? যার মতো মুখ্যমন্ত্রী নাকি ত্রিপুরায় নাই,
তাদের প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসলে তার মতো মুখ্যমন্ত্রী ত্রিপুরায় কেউ আসেননি, অতীত দিন এরকম প্রতারণা ছলচাতুরি রাতকে দিন দিনকে রাত নিজের খুশি মতো বিদ্যালয়ের অপেক্ষা এরকম করার মতো কোন মুখ্যমন্ত্রী আগে আসেন। ঠিকই আছে, আমাদের জন্য বলতেছেন এই সরকারটা নিয়ে গিয়ে ইলেকশন নির্বাচনে মানুষের সামনে দাঁড়াতে পারবেন, কি বলবেন? আমরা তো এই যে পরপর 5 বার জিতলাম, প্রত্যেকবার আগের বার কি বলেছিলাম, কতটা করতে পারলাম, কোথায় বাধা, যা বলিনি তার থেকে বেশি কি কাজ করেছে, বাধাগুলো অতিক্রম করার জন্য আমরা কি কি ভূমিকা নিয়েছি, আপনাদের কি ভূমিকা ছিল, সামনের দিন আমরা কি করবো, এরপর অতিরিক্ত নূতন কর্মসূচি আমরা উপস্থিত করতাম। এটাই আমাদের দস্তুর ছিল। কোথায় কোনো জবাব আছে? অসত্যের কাহিনী দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বেতন দিতে পারছে না, লড়াই করে টিএসআর তৈরি করলাম আমরা নিজেদের বুকে আসার পর প্রথম 12টা-13টা ব্যাটালিয়ন তৈরি করলাম। এই টিএসআর তৈরি করতে না পারলে সন্ত্রাসবাদ মোকাবেলা করে কঠিন হলো, যদিও শুধু টিএসআর সন্ত্রাসবাদ মোকাবেলা করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করেছে বামফ্রন্ট সরকার, যে কারণে রাষ্ট্রপতির পতাকা দিয়ে ত্রিপুরা পুলিশকে সম্মানিত করেছেন। ভারতবর্ষের স্বাধীনতার পর মানুষ যেগুলো আছে তার মধ্যে 2টা-3টা টিএসআর ব্যাটালিয়ন রাজ্যের বাইরে চাপিয়ে দিয়েছে। এটা থেকে হচ্ছে এরা ভাড়া খাচ্ছে, বাড়ি ত্রিপুরায় চাকরি করছে, দিল্লিতে অপরাধ করেছে, পরিবার ভালো হয়ে গেছে, কুটুম্ব হয়ে গেছে, অর্থনৈতিক সংকট, আপত্তি আছে, প্রতিবাদ আছে, কে শুনছে? এখন এখানে যারা আছে তারা ভয়ে থাকছে, কবে জানি আমাদের আবার বাইরে থাকবে। কি হচ্ছে এই যেখানে পরিস্থিতি, আমাদের বেকার ভাইরা এখনো যারা তাদের পেছনে ছুটছেন, তাদের সঙ্গীত থেকে না। বিধানসভা প্রস্তাব আসলো কর্মক্ষম কর্মপ্রার্থী, আমরা কিন্তু শুধু সরকারি চাকরি কোথায় বলেনি, আমরা জানি সরকারি চাকরি দিয়ে সমস্ত বেকারের চাকরি দেওয়া যায়, অথচ এই ব্যবস্থা, এই প্রতিবাদী ব্যবস্থা, কিন্তু সরকারি চাকরির সুযোগ তো বন্ধ করা যাবে না। এবং ভারতবর্ষের মধ্যে আপনাদের জানার জন্য বলছে, আমার তথ্য না, এখন যিনি অর্থমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা সরকার আসার পর অর্থ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর 1 বছরের মধ্যে তিনি তথ্য দিয়ে বামফ্রন্ট সরকারকে অভিযুক্ত করেছেন, আপনারা তো এত চাকরি দিয়েছেন জনসংখ্যার সঙ্গে শতকরা হারে ভারতবর্ষে এত সরকারি কর্মচারী আর কোনো রাজ্যে নাই। এর অর্থটা কি জানবেন? তা আপনি যে সার্টিফিকেট দিচ্ছেন বামফ্রন্ট সরকারকে, আমরা বলছি, বুঝতে পারছেন কি বলছেন? বুঝতে পারছেন কি বলছেন? কেন চাকরি এত দিতে হলো আমাদের? কল নাই, কারখানা নাই, কলকারখানা করতে গেলে পরে রাস্তা লাগবে, রেল লাগবে, বিদ্যুৎ লাগবে, এগুলো আপনারা করেননি, আগের সরকার করেনি। যতক্ষণ এগুলো আমরা করতে না পারবো আমাদের ছেলেরা মেয়েরা কোথায় যাবে? আপনাকে মায়েরা বাবারা এই ছেলে মেয়েকে পাশ করিয়েছে, কাজ দিতে হবে না। আমরা বামফ্রন্ট সরকার নতুন নতুন প্রকল্প হাতে নিচ্ছি, নতুন নতুন দপ্তর করছি, স্বাভাবিক চাকরি কর্মচারী লাগবে, স্কুল করছে, হাজার হাজার কলেজ করছে, হাসপাতাল করছে, নতুন ব্লক করছে, মহকুমা করছে, নগর করছে, লোক লাগবে। এগুলো কে চালাবে? মন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন, এগুলো চালাতে গেলে লোক লাগবে। আমরা তাদের চাকরি দিয়ে অপরাধ আমরা কিছু করিনি। এতদিন আমাদের কিন্তু অভিযোগ ছিল সবার চাকরি হচ্ছে না, এখন আপনি বলছেন যখন বেতন দিতে পারছেন না, তথ্য এনে এখানে আপনারা উপস্থিত করছেন। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় জনসংখ্যার হারে ত্রিপুরায় সরকারি কর্মচারীর সংখ্যা বেশি, তারা সেটা করেছে। আমাদের যুব বন্ধুরা বুঝবার চেষ্টা করুন। এখন কি হচ্ছে? শূন্যপদ তুরন্ত পরের কথা, নূতন পদ সৃষ্টি করছে না, ইন্টারভিউ নিয়ে ফল প্রকাশ করছে না, ফল প্রকাশিত হলো নিয়োগ করছে না। প্রথম শিক্ষামন্ত্রী বললেন, যার কথা এখানে উল্লেখ করেছে আমাদের বাপস দিকে দিকে, যে উল্টোপাল্টা কথা বলছে। সেখানে বললেন যোগ্য দুঃখিত নয়, শিক্ষকের চাকরি যোগ্য। ইন্টারভিউ হলো, পরীক্ষা হলো, নতুন যে জাতীয় শিক্ষা 3,500 উপর পাস করে বসে আছে, লুকিয়ে দিচ্ছে। তারা যখন যাচ্ছে আমাদের নেই
তাদের বিরুদ্ধে পুলিশ লাগিয়ে দিচ্ছে, জল কামান ছুটছে, কাদাটা গ্যাস ছুটছে। আর এদের বিরুদ্ধে বিধানসভায় বক্তৃতা করছেন মন্ত্রী, গতকালকে বলেছেন এই সমস্ত বিষয় নিয়ে যারা যাচ্ছে তারা আসলে কিন্তু এই সমস্যা বুঝি না, এখানে সমাজবাদীরা তাদের নাম ব্যবহার করে উদ্যোগটা করছে। ভাবতে পারেন কালকে বিধানসভায় বক্তৃতা করেছে এই সমালোচনা, আমরা শুনেছি বসে বসে অবাক তাজ্জব হয়ে গেছেন। কাজে এই জায়গায় দাঁড়িয়ে যুব বন্ধুদের বলছে আরেক পেছনে ছুটেছেন, আমরা বলবার চেষ্টা করেছি, উপলব্ধি করবার চেষ্টা করেছি, এখনো আপনাদের ছোটাবার চেষ্টা করছি, যদিও সংখ্যা অনেক কম ছিল। যদি অস্তিত্ব রক্ষা করতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাতে চান, আপনার মুখের দিকে যারা তাকিয়ে আছেন সে যে সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব যদি প্রতিপালন করতে চান কাজ ছাড়া হবে না। সরকারি কাজ হোক, বেসরকারি কাজ হোক, পরিবার প্রতিপালনের মতো উপার্জনের ব্যবস্থা কে নিশ্চয়তা দেবে? এই সরকার থাকবে অসত্য কথা ছাড়া যারা অন্য কোনো কথা বলতে পারে না, প্রচারিত করা ছাড়া যাদের অন্য কোনো কর্মসূচি নাই, আর আপনার এই সমস্যার সমাধান হবে। যারা এখনো বিজেপির পতাকা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা দেখে আমাদের কাছে জবাব দেন, কিসের যে জবাব দেয় বুঝতে পারছি না। আরে জবাব তো ত্রিপুরার মানুষ এখন বিজেপির কাছে চাইছে, আমাদের কাছে চাইবে কেন? এটা যদি চাইতে না পারেন তার জন্য আপনাদের মিটিং আটকাবার চেষ্টা করছে। বন্ধুদের কাছে বলবো, দূর থেকে যারা শুনছেন, আর যদি কেউ মুখ টুকু দিয়ে আমাদের সবাই এসে সবার শোনেন, তাদের কাছে বুঝবার চেষ্টা করবে, এরা থাকবে আপনার যুব জীবনের জ্বলন্ত সমস্যার সমাধান হবে, শোনা হবে। এটা হবার না, সামনের দিন আরো খারাপ হয়ে গেল, সারা দেশের অবস্থা খুব খারাপ জায়গা। এই সরকার আসার পর এই গত 8 বছরে 50 বছরে ভারতবর্ষের বেকার সমস্যা যে জায়গায় ছিল তার সমস্ত রেকর্ড নাম করে দিয়েছে। আরবিতে প্রত্যেক বছর ৬৫,০০০ নূতন ছেলেমেয়ের কাজ হতো 18 থেকে 20 বছর। এখন নূতন ঠিক করেছে অগ্নিপথ, তাতে 100 জন লোক নেবে, 4 বছর কাজ করাবে, 100 জনের মধ্যে 25 জনকে রাখবে, 75 জনকে ছুঁড়ে ফেলে দেবে। পেনশন পাবে না, অন্য কোনো চাকরি পাবে জানি না, বাঁচবে কি করে তারা ভাববে। আরে অদ্ভুত কথা। সাধারণত আরবিতে যারা কাজ করে, সাধারণ জওয়ান যারা, তারা বেশি বয়স পর্যন্ত কাজ করতে পারে না, কারণ যুদ্ধ করতে হয়, লড়তে হয়, পাহাড় উঠতে হয়, নামতে হয়, সীমান্তে পাহাড় দিতে হয়, কারণ না রাত থেকে কাজ করতে হয়, বয়স কম না থাকলে করা যায় না। ফলে অল্প সময় কাজ করে তারপর তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে রাজ্য সরকারের কাছে নির্দেশ থাকে তোমরা তাদের জন্য একটা চাকরি সংরক্ষণ রাখো, তাদের যোগ্যতা মতো তারা যদি কাজ করতে পারে, পেনশন ভালো পায়, জায়গা পায়, ঘর করবার ব্যবস্থা পায়, এটা নিয়ম। এখন এরা বলছে এগুলো কিছু আমরা করতে পারবো, হাত তুলে নিচ্ছে এবং সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। এটা তো দেশের বিরুদ্ধে শত্রুতা। ভারতবর্ষকে যারা শক্তিশালী হোক দেখতে চায় না, বাইরে থেকে ভারতবর্ষকে দুর্বল করতে চায়, ভেতরে তাদের যারা অনুচর, যারা গোপনে গোপনে বিশ্বাসঘাতকতার কথাটা বলছে, তাদেরকে তোমরা এই আর্মি নিয়োগের প্রশ্নে এই যে পদক্ষেপ নিচ্ছ, তাদের উৎসাহিত করছো, দেশের সামনে বিপদ তৈরি করছো। আমি এগুলো বলছি কারণে যুব বন্ধুরা একটু বুঝবার চেষ্টা করি। রাষ্ট্রায়ত্ত সংস্থা লক্ষ লক্ষ লোক কাজ করে, লক্ষ লক্ষ কোটি টাকা রোজগার হয়, বেতন ভাতা দেওয়ার পর যেটা থাকে 100 টাকার মধ্যে 85-90 টাকা দেশের সরকারের পোশাকের টাকা, এগুলো সব বেসরকারি পুঁজিতে তুলে দিচ্ছে। বিরাষ্ট্রীকরণ, টাটা, বিড়লা, ডালমিয়া, মফস্বল, জোয়েল, রিলায়েন্স, আম্বানি, আদানি, এরা কারা? সাধারণ মানুষের রক্ত মাংস ভক্ষণ করে পুঁজির পাহাড় যারা তৈরি করছে। এখন এই আদানি বিকাশকে তাকে চিনতেন আপনারা? আমরা নাম জানতাম, আমাকে যদি বলেন আমি তো জানতাম।
এই 27 বছরে প্রধানমন্ত্রীর সাথে দুষ্টের সুযোগ দিয়ে এখন পৃথিবী 2 নম্বর ধনী হয়েছে, ভারতবর্ষের 1 নম্বর ধনী হয়েছে, এশিয়ার 1-2 নম্বর ধনী হয়েছে। তাদের স্বার্থে নীতি, তাদের স্বার্থে অর্থনৈতিক পদক্ষেপ, তাদের স্বার্থে আইন, তারা বড় হচ্ছে, বড় হচ্ছে এদের হাতেই। এরাই বলছে রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে সরকার কোনো ব্যবসা করবে। আরে তাই যদি হতো স্বাধীনতার পরে পুরো দায়িত্ব এখন যখন দেখছে লাভ হচ্ছে, নামাজ হচ্ছে, তখন হাত তুলো এগুলো আমাদের দিচ্ছে, একটার পর একটা দিচ্ছে। তাহলে এই যে লাখো লাখো ছেলে মেয়ে আপনার ঘরে তৈরি হচ্ছে, সরকারি চাকরির পাশাপাশি রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজ, ব্যাংক থেকে শুরু করে সমস্ত জায়গায় রেল পর্যন্ত কোথায় কাজ করে? ভবিষ্যৎ কি? আপনি এটাকে ছেলে বিয়ে পাস করে চাকরি পাবেন? কোন নিশ্চয়তা আছে? এই জায়গায় দাঁড়িয়ে কথাগুলো বলছি, একটাও কল্পিত না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথাটা বলছি। একটু বৃষ্টি কম হচ্ছে বলে আমি একটু বাড়ি কথা বলছি, নাহলে আগে আমি শেষ করে দিতাম। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আপনারা শুনছেন, দাঁড়িয়ে বলতে তো হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে এই সরকার হাঁটাতে না পারলে তো আপনার ভবিষ্যৎ কৃষকদের লড়াই করে ফসলের দাম আদায় করবার জন্য সরকার থেকে যাতে ধান কিনে একটা ব্যবস্থা আমরা করেছিলাম, এখন কি হচ্ছে? আপনি কৃষক, ওখানে সরকার মাঝখানে ঢুকে যাচ্ছে ফরিয়া। এর বিরুদ্ধেই করতে চাইছিলাম, সরকার কিন্তু ফরিয়া ঢুকতে পারবে না। এখন কি খবর জানেন? আসাম থেকে ধান কিনে গরিব কৃষকের জমির কাগজ হাতিয়ে নিয়ে এই মিডলম্যান যারা, ফরিয়া যারা, তারা ঢুকছে টাকা। আপনি যে কৃষক জায়গা জমি বন্ধক রেখে কোনোটা ফসল ফলিয়েছেন, যখন বিক্রি করার জন্য বাজারে যাচ্ছেন তখন সরকার নাই। 3 মাস, 4 মাস, 5 মাস পরে আসছে। আমরা বারবার দাবি করছি ফসল ওঠার 15 থেকে 20 দিনের মধ্যে আপনার তাদের কাছ থেকে রিসিভার ব্যবস্থা করুন। আর যে কয়েকটা জায়গায় এগুলো কিনা ব্যবস্থা করেছেন, এই জায়গার মধ্যে সীমাবদ্ধ রাখতে চলবে না, সংখ্যাটা বাড়ান। আগরতলায় ধান কেনার জায়গা রাখার তো দরকার নাই। কোথায় ধান কেনার জায়গা বেশি করতে হবে? সবরূপে করতে হবে, শান্তির বাজারে করতে হবে, বিলোরিয়ায় করতে হবে, কেমন না? আমি এই এলাকার কথাই বলছি। এগুলো হচ্ছে না, কারণ এগুলি বলে পড়া কৃষকদের সুবিধা হচ্ছে, তাদের আর কিছু পয়সা দেবে না বলে এই জায়গায় সার পাচ্ছেন না, কীটনাশক ওষুধ পাচ্ছেন না, বিদ্যুৎ নাই, সেচের কল চলছে না, নষ্ট সেচের মেশিন ছাড়াই করছে না, ভালো বীজ পাচ্ছেন না, খবর দেওয়ার আছে, ফলে নষ্ট হচ্ছে, ফসল শেষ হয়ে যাচ্ছে, দপ্তরে যাচ্ছেন। আগে আপনারা দপ্তরে যাওয়ার আগে বামফ্রন্ট সরকারের কৃষি দপ্তরে, পঞ্চায়েতের লোক ডিএম তাদেরকে নিয়ে ব্লকে মিটিং করে বলতেন, গ্রামে যান, 7 দিনের মতো তথ্য নেন, হিসাব আমাদের কাছে উপস্থিত করুন, আমরা এখনই কতটা কি করতে পারি আমরা দেখবো, আর যেটা আমরা করতে পারবো না কেন্দ্রের কাছে আমরা পাঠাবো, ওখান থেকে আমরা তাকে এনে আপনাদের দেওয়ার ব্যবস্থা করবো। আছে এখন না? আমি যে কথাগুলো বলছি এগুলো কল্পিত কথা, অসত্য কথা। তাহলে আসবেন আপনারা আমার কথা শুনতে কোনোদিন? এই লাঠির গাড়ি খেয়েও, মাথা ফাটিয়েও, স্বামী স্ত্রী দুজনে আহত হয়েও তারপরে যারা এসছেন তারা আসবেন একবার কোনোদিন আমার কথা শুনতে? বলে মানিক সরকার তো সত্য কথা বলে না, কেন যাবো তার কথা শুনতে? আর অসত্য কথা বলছে, তারপর লাঠি পেয়ে দেখাচ্ছে। আসবেন তো? বলবো না, আমরা কমিউনিস্ট পার্টি অসত্যকে আশ্রয় করে রাজনীতি করি না, এটা আমাদের দস্তুর না। কাজে এই জায়গায় আমরা কি বলছি, শুধু ধান না, কৃষকের উৎপাদিত সমস্ত ফসল কেন্দ্রীয় সরকারকে ভর্তুকিতে কিনতে হবে। আপনারা কি দেখছেন? 1 বছর সময়ে দিল্লিতে ঢুকতে দিল না, হাজার হাজার কৃষক দিল্লিকে ঘেরাও করে বসে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হল 3টা আইন তুলে নিতে, মামলা তুলে নেবে প্রতিশ্রুতি দিয়ে। মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে 3 জনকে খুন করে ফেলল,
মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, একটাও করবে প্রতারণা। এখন সেই কৃষকরা আবার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আবার আন্দোলন শুরু করেছে। তাহলে এই হচ্ছে কেন্দ্রীয় সরকার, এই হচ্ছে আপনার ত্রিপুরা বিজেপি আইপিএফটি সরকার। দারুণ ইঞ্জিন তো, ইঞ্জিন দুটা কেন তিনটা লাগালো, গাড়ি কিন্তু একজন চালায়, ড্রাইভার একজন। স্টিয়ারিং যদি দুই ড্রাইভার চালাবার চেষ্টা করে সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্ট হবে। তাহলে এই জায়গাতে দুই ইঞ্জিনের গাড়ি চালাচ্ছেন কে? দেশের প্রধানমন্ত্রী। আর এখানে প্রধানমন্ত্রী কি বলছেন? ঠিকই আছেন, ঠিকই আছেন, আপনি যা বলছেন আমি তাই করবো, আপনি যা বলছেন আমি তাই করবো। এর বাড়িতে কিছু করার ক্ষমতা নাই। এটা বলেও তো চেয়ার রক্ষা করতে পারবে। দোষের মধ্যে এই স্কুলে 3 জন 4 জন 5 জন সেখানে দাঁড়ায়। সেই স্কুল কোথায় কাজ? 6:30 থেকে 10টা পর্যন্ত বাচ্চারা শুধু হইচই করছে, এক ঘন্টা নাম যাচ্ছে, তারপরে মাঝে মধ্যে একদিনের কাজ হচ্ছে, আর কোনো কাজ নাই। মা বাবা মুখ কালো করে 10টা বাজার বাচ্চাদেরকে আপনার বাইকে বসে বাড়িতে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতে পারছেন আজকে কি ক্লাস। আমি আমার চাক্ষুষ অভিজ্ঞতার কথা বলছি। গ্রামের অবস্থা নতুন করে কি বলবো, নতুন করে কি বলবো। এখন বিজ্ঞান চৌধুরীর নামে গরিবের ঘরের ছেলেমেয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা কলেজে অব্দি ফিরে বসে পড়ার ব্যবস্থা করেছি। এখন ক্লাস 6 থেকে 1000, 1200, 1300, 1400 টাকা করে খরচ করতে হবে। বলছি আপনারা দেখছেন ঘুরিয়ে অবৈতনিক শিক্ষা, এখন টাকা ছাড়া শিক্ষা নেই। এই নীতিটার মূল কথা হচ্ছে গরিব ঘরের, মধ্যবিত্ত ঘরের, নিম্নবিত্ত ঘরের ছেলেদের জন্য পড়াশোনা না। তাদের টাকা আছে, জমি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কোটি কোটি টাকা কালোবাজারি করেন, তাদের ছেলে মেয়ে পড়বে। আমার আপনার ঘরের ছেলে মেয়ে করতে পারবে না, সার্টিফিকেট পাবে না, না পেলে চাকরি পাবে না। তুই পাস করলি, সার্টিফিকেট নেই, কিসের চাকরি? তোমার তো অধিকারই নেই। তাহলে সুবিধা হবে কার? ওই যে বড় বড় পুঁজিপতি শ্রমজীবী অংশের মানুষ কম পয়সায় মজুর খাটিয়ে, বেশি সময় খাটিয়ে মুনাফা করতে সুবিধা। আমার আপনার ঘরের ছেলে মেয়ে যেহেতু করতে পারলো না, তাদেরকে অল্প সময়ে মজুরিতে কিনে নেবে। এটা হচ্ছে শিক্ষা নীতি। সুশকরা যেখানে সরকার চালায় এই নীতি দিয়েই চলবার চেষ্টা করে। এখন ত্রিপুরা আমরা লক্ষ্য করছি এই 4-5 বছরের মধ্যে এই ঘটনা চলছে। আপনার ছেলে মেয়ে নিরক্ষর থাকবে কাউকে চান? আপনি এখনো নাম ঠিক মতো স্বাক্ষর করতে পারেন না, কিন্তু আপনার ছেলে মেয়ে করে যে নিরক্ষরতা দূর করবার জন্য যে কর্মসূচিটা নিয়েছিলেন ধ্বংস করে দিয়েছে এই সরকার। কথাই বলে না। রাতের বেলা কাজ থেকে ফিরে আসতে বাড়িতে লুকাটি আপনাকে নিয়ে বসে চা পান বিড়ি তামাক খাইয়ে তারপরে অক্ষর শেখাতো, নাম লিখতে শেখাতো, এবং এটা করার পর ক্লাস 5 এর স্ট্যান্ডার্ড, তারপর ক্লাস 8 এর স্ট্যান্ডার্ড, ওখান থেকে ক্লাস 10 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। সব শেষ, স্কুল শেষ এবং এগুলো শেষ। কথাই বলে না, চলতে দেবেন এটা। এর থেকে রেহাই চান? আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ আপনি উজ্জ্বল করতে চান? এরা থাকবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। কি করে এটা সম্ভব? এটা পালন ছাড়া রেহাই না। হাসপাতালের অবস্থা কি? এখানে বলছে 5 বছরে ইট পড়েনি। ঠিক আছে, আপনাদের এখানে ইট পড়েনি, ভালো তো হয়েছে। যেখানে ইট আছে, বাড়ি আছে, মেশিন আছে, যন্ত্র আছে, ডাক্তার কোথায়? নার্স কোথায়? স্বাস্থ্যকর্মী কোথায়? ঔষধ কোথায়? ছোটখাটো কাটা ছিঁড়া হলে পর ডাক্তার বলছেন সুই নিয়ে আসুন, সুতা নিয়ে আসুন। সুতা মানে কাপড় ছেড়ানো সুতা না, কাটা ছিঁড়ে করলে পরে অন্যরকম সুতা লাগে, এটার দাম একটু বেশি। আর কি গছ কিনে আনুন, ব্যান্ডেজ কিনে আনুন, তোলা কিনে আনুন। রোগী তো হাত করে বসে আছে, তার সঙ্গে বাবা মা ভাই কি বলছেন? তাকিয়ে আছেন কেন? হাসপাতালে নাই, এগুলো আনতে হবে না, আমি তো অপারেশন করতে পারবো। ওষুধ কোথায়? গ্রামের হাসপাতালগুলোর অবস্থা কি? ওই সুদনরা গেছিল, আজ থেকে 2 মাস 2.5 মাস আগে তাদেরকে পাঠিয়েছিলাম আমরা ছাউনিতে বেরিয়ে। হাসপাতালে গেছেন, ডাক্তাররা বলছেন ঔষধ নাই। আমরা নিজেরা কয়েকজন টাকা পয়সা জোগাড় করে 15,000 টাকায় ওষুধ কিনেছি বাজার থেকে। 2-3 দিন করে প্রত্যেকদিন তো আমরা নিজেদের পকেটের পয়সা দিয়ে ওষুধ কিনতে পারবো। তাহলে কি করছেন আপনারা? আসলে পাঠিয়ে দিচ্ছে, আসলে তারপরে কি করে যাচ্ছে? ওই তো আমরা বলে দিচ্ছি আমবাসায় মরতে ঝামনার লোক
তারা এসছেন বেশি করেছি, আমরা বিধায়কের টিম আমরা দিচ্ছি, সেখানে ট্রাইবেল মা দাঁড়িয়ে উত্তেজিত ভাবে করছেন। কি সর্বনাশ করলাম আমরা, হাসপাতালে ওষুধ নাই, ডাক্তার নাই, নার্স নাই, ভর্তি হতে দেয় না, ভর্তি হলে খাবার নাই, এখন আগরতলায় যেতে বলছে, অ্যাম্বুলেন্স দিচ্ছে, দিয়ে দেখে বলছে পেট্রোল ডিজেল কিন্তু পয়সা আছে, এটা কিন্তু আপনাদের কিনতে হবে, আমার কাছে কিন্তু পয়সা নেই, আমরা কি করে বাঁচবো? চাক্ষুষতার কথা শুনে এসছি, এই তো ত্রিপুরা। কাজে আপনার এখানে হাসপাতাল যদি লাগতো যে সুগন্ধ চ্যানেল হবে, এখানে সব জিনিস ঠিকঠাক পেতে এটা মনে করার কোনো কারণ। তারপরে এই হাসপাতালে না হোক এটা কিন্তু আমরা চাই না, আমাদের সবাই পেতে সিদ্ধান্ত। বাদল চৌধুরী তো ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, এই সুগম বললে পরে বাদল চৌধুরী না করতে পারে না, হ্যাঁ কি হল? 8টা 9টা এরকম হাসপাতাল প্রাইভেট এলাকা, তফসিল এলাকা সহ টাকা পয়সা স্যাংশন করে গেছে, একটাও করছে না। কি বলবেন, কি বলুন তো? এই চলবে, বাঁচবেন কি করে আপনি? শুধু চাল, ডাল, তেল, নুন, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিনের দাম বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, এবং এই ওষুধের বাজার নিয়ন্ত্রণ করে 8-10টা বড় বড় পুঁজিপতি পরিবার, তারা ঠিক করে কোন ওষুধের দাম বাড়বে, কোন ওষুধের দাম কমবে, কোন ওষুধ তারা তৈরি করবে না, এবং সরকারকে বাধ্য করায় দাম বাড়ানোর নোটিশ দেওয়ার জন্য। কি করে বাঁচবে না? করে এই সরকার থাকবে, আপনি বাঁচবেন? এদেরকে হাঁটাতে না পারলে পরে বাঁচবেন, বাঁচবেন না। আমাদের সময়ে 4,22,000 সামাজিক পেনশন দিয়েছিল, 3টা ভাতা কেন্দ্রীয় সরকার, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং বিকলাঙ্গ ভাতা। 32টার মধ্যে বাকি 29টা ভাতা আমরা ত্রিপুরা থেকে দিতাম। কেন্দ্র যে টাকা ভাতা দিত, আমরা ত্রিপুরায় যে ভাতা দিতাম এর থেকে বেশি। কেন্দ্রকে বললাম আমরা তো বেশি ভাতা দেয়, তুমি কম দিচ্ছ, বাড়াও না, বলে পারলে তোমরা করো, আমরা এক বেশি দেবো। রাজ্য সরকার সিদ্ধান্ত করে 29টা ভাতা যে টাকা আমরা দিতাম, কেন্দ্র যে কম দিত, এটা পুষিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকার সঙ্গে মিলিয়ে বাকি টাকা আমরা দিতাম। এরা এই ভাতা যারা পেতেন 4,22,000, 1,30,000 থেকে 35,000 নাম পেতেন। কি ব্যাপার? 82 বছর 83 বছরের বৃদ্ধ প্রাইভেট বাবাকে দেখে বলছে, আপনি যে স্কুলে তারপরে ভর্তি হয়েছিলেন সেখান থেকে আপনি যে বয়স্ক, আপনার জন্মের তারিখটা লিখে আসবেন। তিনি তো তার চক্ষু চড়ে যান, বলছেন আমি তো স্কুলেই ভর্তি হয়েছি, আমাদের গ্রামে জন্মকর্ম, ওখানে তো স্কুল ছিল না, আমি তো স্কুলে যাইনি। বলে তাহলে আপনি কি করে বয়সের সার্টিফিকেট দিলেন? বলে পত্রিকায় যখন দেখলাম পঞ্চায়েতে গেছে, প্রধান কথা বলেছেন, হিসেব করে আমাদের সার্টিফিকেট দিয়েছেন, এটার ভিত্তিতে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সার্টিফিকেট দিয়েছে, ব্লক থেকে পারমিশন দিয়েছে, আমরা টাকা পাচ্ছি, কেউ প্রশ্ন করেনি। আপনারা কি বলছেন? আমি কোথেকে আনবো? বলে কাগজ সরকার, এখানে সরকার এটা করবে না। এরকম সরকার চান? এখন যে 2,000 টাকা করেছে, এই 1,35,000 টাকা, 35,000 লোকেরকে 1 পয়সা নেই, এটা কি করছেন আপনি? এটা কি করছেন? তারা কি করে বাঁচবে? তার মানে এদেরকে বঞ্চিত করে এদের টাকা দিয়ে এদের 2,000 করছেন। এরা যারা 2,000 পাবেন, আমাদের কিছু না আপত্তি, আসলে প্রতি মাসে পাবেন কিনা কেউ পায়। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, কারণ আমাদের ভুলেছে বিধায়করা 5 সপ্তাহ ধরে সারা ত্রিপুরা সমস্ত জায়গায় একটি প্রশ্ন অন্যায় ভাবে কেটেছে, তারপরও যাদের নাম আছে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস জব করা হয়। এবং ভোটের মুখে আমাদের যে চাপ, তা থেকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কিছু এটা কার্যকরী কি করে করতে জানি না। এই যে 1,30,32,000 নাম বাদ করলেন, তাদের দেওয়ার ব্যবস্থা করুন। আশা করছেন পাবেন, তারা দেবে, এটা থাকবে, তাদেরকে দেবে। ভুল করবেন, সিদ্ধান্ত জানার কিন্তু এখনই তো আমি এভাবে তো অনেকক্ষণ বলে ফেললাম, বলাতে হবে একদম। আপনাদের মনে মধ্যে প্রশ্ন আছে, ঠিক আছে, বলতে তো আমরা চাই, কিন্তু কি করে আপনাদের ভোট দিতে পারছেন? ঠিক কথা। গত নির্বাচনটা হওয়ার পর পঞ্চায়েত 100টার মধ্যে 96টা আসন মনোনয়ন পত্রে জমা দিতে, বিনা ভোটে জমা দিতে। নগর একই ঘটনা,
পার্লামেন্ট ইলেকশন একই ঘটনা, এডিসি নির্বাচন একই ঘটনা, উপনির্বাচন, মুখ্যমন্ত্রী যিনি হলেন এখন কি করে মুখ দেখাচ্ছেন আমি জানি না। আপনাদের বিরোধীর লোক, তাদের অন্তর্গত লোক ছিল কিনা আমি জানি না। সাবরুমের লোক, শান্তিবাজারের লোক, উদয়পুর, বিশালগড়, সোনামুড়া, ঝিরানিয়া, মোহনপুর 3 দিন আগে থেকে ছেলেদের নিয়ে গেছে ভাড়াটি খাটার জন্য। হাতে সাদা ব্যক্তি বেঁধে দিয়েছে, পুলিশকে জানিয়ে দিয়েছে হাতে যাদের সাদা ব্যক্তি বেঁধা দেখবে ভোটের দিন তারা যা করবে স্বাধীনতা দিতে হবে, কোনো ঝামেলা করবে না। যারা ভোট দিতে যাচ্ছে কোথায় যাচ্ছেন? ওই ভোট দিতে যাচ্ছে সেখানে কষ্ট হচ্ছে। অদ্ভুত কথা, হঠাৎ করে আমাদের জন্য এত জোর দিব প্রত্যেক আমাদের কষ্ট হচ্ছে না আনন্দ হচ্ছে, কি করে তারা বুঝতে পারছেন? চিনি না ছেলেগুলোকে কেউ কেউ জিজ্ঞেস করছেন আপনি কে, কি না, কোথেকে এসছেন? আপনাদের তো আমাদের এলাকায় দেখিনি, আপনি যে ভোটার বলে আমি ভোটার ধরে ফেলেছে, সাংবাদিকরা ছবি তুলেছে, ধস্তাধস্তি হয়েছে। যারা ধরলেন তাদের বাড়িকে রাতে বলে আক্রমণ করছে। প্রত্যেকে গেছি, আমি জানবার চেষ্টা করেছি। শান্তিবাজার, শান্তিপাড়া, আমাদের মাঝখানে বর্ধমানী কেন্দ্র, সেখান থেকে মুখ্যমন্ত্রী হচ্ছে এসে অপরাধ। ছেলে মেয়ের মধ্যে কেন তুমি ঝামেলা করতে গেছে? আমি তো মানুষ নাকি? আমি যদি অন্যটা মেনে চলে আসি তোমাকে আমি কি বলবো? চুপ করে রেখেছিল। এখন স্বামী স্ত্রী ভোট দিতে গেছে গাড়িতে, গাড়ি সবাই নিয়েছে। তারপরে যখন বলছে কেন যাচ্ছে না আপনার দুঃখগুলো? আর যাচ্ছি কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে গেছিলেন, তিনিকে বলছেন দেখুন আমি তো অস্থায়ী মুখ্যমন্ত্রী, এই ভোটটা হয়ে যদি আমি জিততে পারি তাহলে স্থায়ী মুখ্যমন্ত্রী হবো আপনাদের সহযোগিতা। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা তো কোনো অপরাধ আছে বলে আমি মনে করি না। আমরা খুশি, আমাদের এলাকা থেকে এর আগে যারা বিজয় হয়েছে কেউ তো মুখ্যমন্ত্রী হননি। যদি আমরা ভোট দিলে প্রতিটি স্থায়ী মুখ্যমন্ত্রী হতে পারেন, আরো বেশি আছে, ঠিক আছে তাকে আমরা ভোট দেবো। আগে কাকে দিয়েছেন না দিয়েছেন এই প্রশ্ন নাই করবো, ওদের আমরা তাকে ভোট দিতে এসছি। তাই নাকি? এটা হয়ে গেল, আমরা তো তার জন্যই এসছি। আপনার কাগজটা দিয়ে যান, চলে যান, আমরা আপনাদের হয়ে দিয়ে দেবো। আরে আমার ভোট আপনি কি করে দেবেন? আপনি একটু কথাবার্তা বলছেন কেন? বলে আমার অধিকার, অধিকার যে গাড়ি থেকে নেমে স্বামী স্ত্রী ভোট দিতে যাচ্ছেন, সে গাড়ি ভেঙে চলচিত করে দেবে। আমি পার্টি দিতে বসে, কারণ আমার তো ভোট নাই, ওই এলাকাতে আমি যেতে পারি না। পার্টি দিতে বসে সারাদিন দেখছিলাম, ওখানে সমস্ত ওই ভিড় দিতে সমস্ত হচ্ছে, এখানে যেমন বলছে আরো বলছে। একশো গল্প না আপনার জানেন, মানে মনের মধ্যে প্রশ্ন খেতে পাই না, বিনা চিকিৎসা, জিনিসের দাম বাড়ছে আগুনের চাইতে বেশি, কথা বলা যাচ্ছে না, প্রতিবাদ করা যাচ্ছে না, বকে দেওয়া যাচ্ছে না, ভোটের অধিকার নেই, লুটফাট হচ্ছে, বাঁচাতে হবে, কি করে হবে? এটাই বুঝে নেওয়ার জন্য সবাই আপনারাই পাবেন, আপনাদের পাল্টাবার জন্য ভোট দেওয়া। আজকে যেভাবে এসছেন, মানুষ যদি দলবদ্ধ হয়, ঐক্যবদ্ধ হয়, মানুষ যদি তার একতার শক্তি বাড়াতে পারে, তার সামনে অন্য কোনো শক্তি নাই দাঁড়াতে পারে। এটাই হচ্ছে ইতিহাসের অধিকার, এটাই ইতিহাসের অধিকার। এই যে বিজেপি আইপিএফটি সরকার এই কাণ্ডগুলি করছে, বেশি সন্ত্রাস করছে, এটা তো তাদের দুর্বলতা। তারা বুঝতে পারছেন, তাহলে মানুষকে ভোট দিতে যেতে দেয় না কেন? তারা বুঝে গেছেন বিজেপি সেজে যাবে, আসলে তো ওখানে গিয়ে আমরা বুঝতে পারি কাজে দরকার নাই, আমরা ঠিক করবো কাকে ভোট দেবো না। এই যে জায়গাটা হচ্ছে দুর্বলতা, জনবিচ্ছিন্নতা, ভীতি। ক্ষমতা থাকতে চায় তাহলে লুটপাট করতে পারবে না, আপনাকে আপনার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে পারবে না। তার জন্য এই জিনিসটা করছে। কাজে এর কাছে যদি মাথা নত করে থাকেন, পেটের ক্ষুধা যদি নিবৃত্ত হবে না, দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আজকে যেমন চোখে চোখ রেখে মুখে মুখ রেখে আপনার স্লোগান নিয়ে এসছেন, স্লোগান করার প্রয়োজন লড়িচড়ার ফেলে পা দেবেন না, একেবারে দাঁত খিচিয়ে হাতটা একটু মুষ্টিবদ্ধ করে কথা বলতে হবে, তাও বলবেন আমি করছি না। যদি করে দেন তাহলে আপনি সাবধান করবেন, যারা আপনি তো করছেন মনে হচ্ছে, তাহলে আপনি সংশোধিত হবে। দরকার নেই যুক্তি, আপনি যুক্তি দেবেন, বুঝে হবে, তথ্য দেবেন। কিন্তু আপনারা বুঝবেন, আমি ভাই তুমি যে কি করছো, আমরা তো এগুলো চলে যাচ্ছি। তুমি বিজেপির লোক, বাজারে গিয়ে দোকানদারকে যদি বলো আমি বিজেপি করি, আমার কাছ থেকে কিন্তু একটু
কম পয়সা নিতে হবে। আমি বিজেপি করি, রেশন দোকানের মালিককে গিয়ে বলবো আমি বিজেপি করি, আমার কাছ থেকে কি দেবে? কম পয়সা ধান চাল দিতে হবে, দেবে না? কি দেবে না? তো কেন এগুলো বলছেন? কাজে এটা যুক্তি দিয়ে তথ্য দিয়ে বোঝাতে হবে। অনেকে কিন্তু খুবই দুঃখে পুষছে। কাজে নিজের বাড়িটার দিকে প্রথম দেখবেন, পাশের ঘরটার দিকে দেখবেন, পাড়ার মানুষের সঙ্গে কথা বলবেন, আস্তে আস্তে গ্রামে ছড়িয়ে পড়বেন। সবাই কিন্তু বেশি নেই, এই সময় প্রতিটা করতে হবে। করে আপনার মতো যারা খুবই বিক্ষোভে করছেন এবং যারা বঞ্চিত প্রতারিত, তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং নিজের যে ভোটের অধিকার সেটাকে প্রয়োগ করে আপনার সমস্যাগুলো সমাধান করে মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে, এর পক্ষে যারা কথা বলছে তাদেরকে কি সরকার রাখতে হবে। মায়ের ইজ্জত লুণ্ঠন করছে, থানায় গিয়ে অভিযোগ করতে পারছে না, ওখানে গিয়ে গেছে অপরাধী কোনো কোনো থানায়। আমি সব থানায় কথা বলছি, দারোগাবাবুর সঙ্গে আপনি সরকার রাখলে পরে এই অবস্থা পরিবর্তন করতে পারবেন। আমি কালকের কথা বলছি, পরশুদিন দুর্নীতি আপনাদের মধ্যে এরকম কর্মসূচি ছিল 4.5 বছর। আপনারা যেমন করছেন না তাদেরও করতে দিচ্ছেন, সহ ভোটের সময় মিটিং করতে দিচ্ছেন। তারা বললেন না আমরা করবো, আমাদের সর্বভারতীয় কর্মসূচি কেন দেবেন না? 24 ঘন্টা আগে বলে দেবেন না, পারমিশন নাই, ক্যান্সেল। আমাদের বলছে আমরা করবো, আমরা করবো বলে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হবে। শেষ পর্যন্ত বলছে আপনারা বড়জোর যদি সবাই করতে চান তাহলে সবাই করতে পারবেন, এটাই সিদ্ধান্ত নেবেন। সেই সভায় আসার পথে বিভিন্ন রাস্তাগুলো শাসক দলের দুর্বৃত্তরা লাঠি সুতা নিয়ে বসে থেকে আজকে যেমন আমাদের মায়েরা মনে আক্রান্ত হয়েছে, সভা আসার পথে সভা থেকে ফিরে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে। নেতারা কর্মীরা পার্টি অফিসে প্রায় 4 দিক থেকে ঘেরাও দিতে পারে। এই খবর যখন আগরতলা টাউনে গেল, সেখানে সদর পার্টির নেতৃত্বে 1,500 মানুষের সভা সমাবেশ শেষ করে ফিরে যাচ্ছেন। খবর পেয়ে আবার তারা ফিরে যাচ্ছে, এসপি অফিসের সামনে, ডিজিপি অফিসের সামনে গিয়ে করতে যাচ্ছে। যারা অ্যাডভোকেট, যারা খবর পেয়ে কেস ছেড়ে যারা কোর্ট খুলে রেখেছিলেন আবার খুব করে তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে। এখানে আপনারা বিক্ষোভ করছেন বলে জানেন না? এই ঘটনা ঘটছে যতক্ষণ তারা ঠিক মতো নিরাপদ আসতে না পারছে, এখানে বিক্ষোভ চলছে। 1 থেকে 2 ঘন্টার ব্যবধানে শেষ পর্যন্ত তাদেরকে উদ্ধার করা হবে। রাতের বেলা এরা 8 থেকে 10টা দোকান পুড়িয়েছে, লুট করেছে, সব প্রশংসা করে দিয়েছে। গতকালকে বিধানসভা যাওয়ার পরে যখন খবর পেলাম, বিধানসভা থেকে আমরা 6-7 বিধায়ক ছুটে গেলাম। সব দেখাশোনা করার পর আমাদের পার্টির পাশে পার্টির বন্ধ, তারা বেরিয়ে গেছেন। এটা হোটেলের সামনে দেখলাম, এই যে চেয়ারগুলোতে আপনারা বসে আছেন, এরকম চেয়ার সিলেক্ট করা। আমাদের এখানে পার্টির বয়স্ক নেতা বলছেন ওখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গায় ছায়া আছে, এই চেয়ারটায় বসে। আমি তখনই বলছিলাম এই দোকানটার সঙ্গে বলছেন না, এই দোকানটা ওরা আক্রান্ত হয়েছে। আমি কথা প্রসঙ্গে বলছিলাম, বলে না না এটা কি হবে, আপনার সামনে চেয়ার এখানে বসুন না। 3 জন এমএলএ 4 জন এমএলএ গেছেন থানায় 100 থেকে 150 মিটার দূরে। আমরা আপনার জন্য অপেক্ষা করছি। এর মধ্যে 3-4 জন সাংবাদিক এসে আমাকে প্রশ্ন করছেন, আমি তাদের বলছি। তবে আসার পর আমরা ফিরে আসলাম বিধানসভায়, ঢুকতেও পারছি না। খবর আসলো ঠিক এই যে বীরবলা হোটেল আক্রমণ করছে, হোটেলের যে মালিক তার হাত পা ভেঙে চর্চিত করে দিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমি দিদিকে ফোন করলাম যে কি হচ্ছে এটা, কালকে থেকে আজকে পর্যন্ত কি হচ্ছে আমি দেখছি। কি দেখছেন, কি দেখছেন আপনি? তারপর বিধানসভা শেষ হওয়ার পর 15 জন এমএলএ নিয়ে মুখ্যমন্ত্রীকে বললাম যে আমাদের 5 মিনিট কথা আছে, একটা বিষয় বলবো, অন্য কোনো কথা না। উনি বুঝতে পারেননি। এই সমস্ত ঘটনা বলার পর তিনি আর্ধেক জানেন, আগের দিনের ঘটনা জানেন, হস্তক্ষেপ করেছেন, কিন্তু পরের দিনের এই ঘটনা, রাতের এই ঘটনা তিনি জানেন না। আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আপনার পুলিশ আপনাকে জানানো কেন? আমি তো 20 বছর মুখ্যমন্ত্রী তো করেছি, প্রতি ঘন্টায় ঘন্টায় পুলিশের সমস্ত ঘটনা বিবর্তিত বলে বুঝতে দিয়েছে, পুলিশকে বাচ্চা আমি তো ফোন খুলে দিয়েছি। চলবে? মুখ্যমন্ত্রী আহত হয়ে বলছেন না, এরকম চলতে পারে না। এটা কি হচ্ছে? বলে যেটা আপনার কাছে আমাদের জিজ্ঞাসা, এটা কি হচ্ছে? বলে না, এগুলো বন্ধ করতে হবে, এগুলো কোনো মতে আমরা বুঝতে দেবো না, এটা আমাদের রাজনীতি। সম্মান আপনাদের
এটা যদি না সামলাতে পারেন এটা সিমিলার হয়ে যাবে, এটা কেনাই। আরে এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলবো যে বলবেন, স্লোগান দেবেন, সবার করবেন, এটা বড় হবে, কিন্তু দ্রুত জোর করতে হবে। মানুষের একাধার সামনে বিকল্প কিছু নাই। আমার তো দৃঢ় বিশ্বাস পুরো পরিস্থিতিটা যে জায়গায় যাচ্ছে, এই সরকারটাকে সরাবার জন্য ঘরে ঘরে মানুষ প্রস্তুতি দিচ্ছে। স্বাভাবিক, আপনারা বিলিয়নের মানুষ, রাজনগরের মানুষ, আপনাদের অতীত ঐতিহ্য আছে, আপনারা বসে থাকবেন, এটা মনে করার কারণ নাই। এবং আপনাদের কাছে আবেদন রাখবো, আপনাদের এই সমাবেশ এটা শুধু রাজনগরকে উৎসাহিত করবে বিলিয়নের কিনা, অন্য জায়গায় যারা দেখবেন তারাও কিন্তু উৎসাহিত। আরে এত কিছুর পরে তারা তো বৃষ্টিপাত উপেক্ষা করে, আক্রমণ প্রতিকূলতা উপেক্ষা করে তারা করতে পারবেন, তারা তো আমরা করতে পারবেন। এই যে পদ্ধতি নিয়ে আপনাদের অগ্রসর হতে হবে এবং এই সরকারকে কাটাতে হবে। মাঝখানে আর কিছু নাই, মাঝখানে কিছু নাই। আপনার স্বার্থ রক্ষা যারা করবেন, আপনারা চিনে গেছেন তাদেরকে জয়যুক্ত করে এই নতুন করে সরকারটা চালাবার মতো অবস্থা তৈরি করে মানুষের সম্মান নিয়ে সেই তারা অংশ করে। প্রতিদিন তো মাংস ডিম মাছ খেতে চান না, ওটা ভাত করে কাপড়, এরকম ভাবে যাতে বেঁচে থাকতে পারেন। উপজাতি, তফসিলি, ওবিসি, সংখ্যালঘু, ছোট মদের ব্যবসায় না, বেকার ছেলেদের, ছাত্রছাত্রী, মায়েরা ভরে না, এরকম একটা অবস্থা তৈরি করবার জন্য আপনাদের সংঘবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা নিয়ে, দৃঢ়তা নিয়ে, পরিষ্কারতা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে এতক্ষণ আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের সকলের থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বলা শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার। বন্ধুগণ, আপনারা হয়তো অপেক্ষা করছেন যে আমাদের মিছিল করার কথা ছিল, মিছিল কখন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, কারণ পুলিশ মিছিলের পারমিশন দেয়নি, সেই জন্য আমরা মিছিলে যাব না। এই জন্যই সবাইকে নিয়ে আমরা এই সভায় কথা বলেছি, সিদ্ধান্ত হয়েছে, আলোচনা হয়েছে। তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে আরো সুন্দরভাবে এই ধরনের সভা করার জন্য, প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনারা উদ্যোগ গ্রহণ করবেন। এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এই সভার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। 1টা পর্যন্তই আমাদের সময় ছিল, আমরা 1টার মধ্যে সবার কাজ শেষ করছি। बंद कर दिए, हाँ लाइव बंद कर दिए।